ভিডিও টিউটোরিয়ালে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আইবিএম SPSS স্ট্যাটিস্টিক্স 25 নিয়ে করা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে আলোচনা করব। আপনি যে ডেটাসেটটি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম ডেটাসেট নিয়ে বিষয়টি প্র্যাকটিস করতে চান তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে এই ডেটাসেটটি ডাউনলোড করার আপনি একটি লিংক দেখতে পাবেন। সেই লিংকে ক্লিক করার মাধ্যমে এই ডেটাসেটটি ডাউনলোড করে প্র্যাকটিস করে নেবেন। আপনারা এখানে যে ডেটাসেটটি দেখতে পাচ্ছেন, এই ডেটাসেটটি NH কপ নামের একজন রিসার্চারের লেডিবাগসের উপর করা একটি রিসার্চ থেকে প্রাপ্ত একটি ডেটাসেট। এখানে আপনারা দুটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, টেম্প যেটি কিনা একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটি টেম্পারেচারকে প্রকাশ করে, লাইটেড এটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটি কিনা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। NH কপ তার রিসার্চে দেখিয়েছেন যে লেডিবাগস সাধারণত তুলনামূলক কম টেম্পারেচারে পরস্পরের সঙ্গে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। টেম্পারেচার যত বৃদ্ধি পেতে থাকে, লেডিবাগস তত একে অপর থেকে বিচ্ছিন্নভাবে বসবাস করতে শুরু করে। NH কপ লেডিবাগসে টোটাল 44টি গ্রুপ নিয়েছিলেন এবং 44টি গ্রুপের প্রত্যেকটিতে 100টি করে লেডিবাগস ছিল। তিনি দেখেছেন যে তুলনামূলক কম টেম্পারেচারে কম সংখ্যক লেডিবাগস দলবদ্ধভাবে না থেকে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করতে থাকে এবং টেম্পারেচার যত বৃদ্ধি পেতে থাকে, বেশি সংখ্যক লেডিবাগস তারা দলবদ্ধতা ছেড়ে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করতে থাকে। অর্থাৎ তিনি দেখিয়েছেন যে টেম্পারেচারের সঙ্গে লেডিবাগসের বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করার একটা সম্পর্ক রয়েছে এবং NH কপ তার গবেষণাটি লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে একটি রিগ্রেশন মডেল তৈরি করে গবেষণাটি সম্পন্ন করেছেন। কিন্তু আমি এখানে দেখাবো যে পলিনোমিয়াল রিগ্রেশনে কিভাবে টেম্পারেচার এবং লাইটেড এই দুটি ভেরিয়েবল পরস্পরের সঙ্গে একটি বেস্ট ফিট পলিনোমিয়াল রিগ্রেশন মডেলে উপনীত হয়, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো চলুন জেনে আসি পলিনোমিয়াল রিগ্রেশনটি কি। পলিনোমিয়াল রিগ্রেশন হচ্ছে এমন একটি বিষয় যে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে একটি মাত্র সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পলিনোমিয়াল ফাংশনের সঙ্গে কিভাবে ফিট করে, সেটি হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। তো আপনার পলিনোমিয়াল রিগ্রেশনের সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছেন। পলিনোমিয়াল রিগ্রেশন ইনভলভস ফিটিং এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু এ পলিনোমিয়াল ফাংশন অফ এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এর পলিনোমিয়াল ফাংশনে একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে ফিট করছে সেই মডেলটি পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে বের করে নিয়ে আসা যায়। আমরা পলিনোমিয়াল রিগ্রেশনে সবথেকে বহুল ব্যবহৃত যে মডেল দুটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কোয়াড্রেটিক মডেল এবং অন্যটি হচ্ছে কিউবিক মডেল। কোয়াড্রেটিক মডেলটি হচ্ছে ঠিক এরকম, y ইকুয়াল a প্লাস b1x প্লাস b2x স্কোয়ার। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, a হচ্ছে একটি কনস্ট্যান্ট, b1 হচ্ছে ফার্স্ট কোএফিসিয়েন্ট এবং b2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সেকেন্ড কোএফিসিয়েন্ট। কিউবিক মডেলটি হচ্ছে y ইকুয়াল a প্লাস b1x প্লাস b2x স্কোয়ার প্লাস b3x কিউব। এখানেও a হচ্ছে কোএফিসিয়েন্ট, b1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফার্স্ট কোএফিসিয়েন্ট, b2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সেকেন্ড কোএফিসিয়েন্ট, এভাবে b3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের থার্ড কোএফিসিয়েন্ট, y হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা প্রথমে গ্রাফ থেকে কিউবিক পলিনোমিয়াল প্রেডিক্টিভ মডেলটি বের করে নিয়ে আসার চেষ্টা করব। চলুন আমরা আগে দেখে নিই যে আমাদের টেম্পারেচার ভেরিয়েবল এবং লাইটেড ভেরিয়েবলের মধ্যে আদৌ কোনো রিলেশনশিপ রয়েছে কিনা। রিলেশনশিপটি বের করার জন্য আমরা প্রথমে মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করব, দেন কোরিলেট, দেন বাইভেরিয়েট। আমরা টেম্প এবং লাইটেড এই দুটি ভেরিয়েবলকে ভেরিয়েবলস বক্সে পাঠিয়ে দেব। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টস এর জন্য পিয়ারসন এবং স্পিয়ারম্যান এই দুটি অপশন নিচ্ছি এবং টেস্ট অফ সিগনিফিক্যান্স টু টেইলড, দেন ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পিয়ারসন কোরিলেশনের জন্য আমরা যে ভ্যালুটি পেয়েছি সেটি হচ্ছে একটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ভ্যালু এবং স্পিয়ারম্যান রো যেটি কিনা নন প্যারামেট্রিক কোরিলেশন অ্যানালাইসিসের জন্য একটি উপায়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মানটি পেয়েছি সেটিও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে টেম্প এবং লাইটেড এই দুটি ভেরিয়েবলের মধ্যে একটা সিগনিফিক্যান্ট কোরিলেশন রয়েছে। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য একটি প্রেডিক্টিভ রিগ্রেশন মডেল তৈরি করতে পারবো। সেটি লিনিয়ার রিগ্রেশন বা সিম্পল রিগ্রেশন এর মাধ্যমে সম্ভব এবং বেস্ট ফিট লাইনটি পাওয়ার জন্য আমরা পলিনোমিয়াল রিগ্রেশনও এখানে ব্যবহার করতে পারি। তো এবার আমরা দেখব যে আসলে এখানে
বেস্ট ফিট লাইনটি আমরা কিভাবে পাবো? বেস্ট ফিট লাইনটি কি আমরা এখানে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে পাবো নাকি পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে পাবো? আমরা সেই বিষয়টি প্রথমে বের করে নিয়ে আসবো। এটির জন্য মেনু বার থেকে গ্রাফসে গেলাম। গ্রাফসে যাওয়ার পরে আমরা এখানে লেগেসি ডায়ালগস দেখতে পাচ্ছি। লেগেসি ডায়ালগসে ক্লিক করার পরে আমরা এখানে স্ক্যাটার স্ল্যাশ ডট বলতে একটি কথা পাবো, এখানে গিয়ে ক্লিক করব। দেন সিম্পল স্ক্যাটার নিয়ে আমরা যদি ডিফাইন বাটনে ক্লিক করি, এবার আমাদেরকে ওয়াই এক্সিসে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি পাঠিয়ে দিতে হবে। আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি হচ্ছে লাইটেড ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টেম্প ভ্যারিয়েবল, এটাকে এক্স অ্যাক্সিসে পাঠিয়ে দিলাম। এবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা একটি গ্রাফ দেখতে পাবো। এবার যদি আমরা একটা ফিট লাইন এই গ্রাফে ড্র করতে চাই তাহলে এই গ্রাফে পরপর দুবার ক্লিক করে দেব। দেন এখানে একটি টুল রয়েছে, এই টুলটি হচ্ছে অ্যাড ফিট লাইন অ্যাড টোটাল টুল। এখানে ক্লিক করলে আমরা একটি ফিট লাইন তথা লিনিয়ার মডেলের জন্য আমরা ফিট মেথড হিসাবে লিনিয়ার নিচ্ছি। যে লাইনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লাইনটি কিন্তু বেস্ট ফিট লাইন নয়, এবং এই লিনিয়ার ফিট লাইনের জন্য বা লিনিয়ার ফিট মেথডের জন্য আমরা কিন্তু এখানে একটি ইকুয়েশন দেখতে পাচ্ছি, কিন্তু এটি কিন্তু পারফেক্টলি আমাদের গ্রাফে ফিট করেনি। আমরা যদি কোয়াড্রেটিক ফিট মেথডটি ব্যবহার করি এবং এটিকে যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখব যে আমাদের কোয়াড্রেটিক ফিট মেথডটি আমাদের লিনিয়ার ফিট মেথডের থেকে আরেকটু ডেভেলপড, অর্থাৎ আরেকটু কাছাকাছি গিয়েছে। কিন্তু আমরা যদি কিউবিক ফিট মেথডটি ব্যবহার করি এবং এটিকে অ্যাপ্লাই করি তাহলে দেখব যে এই ফিট মেথডটি হচ্ছে সব থেকে বেস্ট একটা ফিট মেথড, যেটি কিনা খুব সুন্দর করে মোটামুটি সব থেকে পারফেক্টভাবে আমাদের গ্রাফে ম্যাচ করে গিয়েছে। এবং আমরা এখানে এই ফিট মেথডের জন্য একটি রিগ্রেশন মডেল দেখতে পাচ্ছি, যেটি কিনা একটি কিউবিক রিগ্রেশন মডেল। এই ইকুয়েশনটি আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখব যে y ইকুয়াল, এটি হচ্ছে কনস্ট্যান্ট যেটি কিনা 27.62 প্লাস ফার্স্ট কোএফিসিয়েন্ট 6.64 ইন্টু এক্স প্লাস সেকেন্ড কোএফিসিয়েন্ট মাইনাস 0.37 এবং থার্ড কোএফিসিয়েন্ট 5.71 ইন্টু 10 ইনভার্স 3। এখন আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মান ক্যালকুলেট করার মাধ্যমে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুর জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মানটি কিন্তু এই প্রেডিক্টিভ মডেল থেকে আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এই গ্রাফ থেকে বের করে নিয়ে আসা ছাড়াও আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কেউ কেউ এই কোএফিসিয়েন্টগুলোর মানটি ভিন্নভাবে বের করে নিয়ে আসছে। তাছাড়া এখানে দেখুন যে আমাদের এখানে এক্স স্কোয়ার এক্স কিউব এই মানগুলোও কিন্তু আমাদের বের করে নিয়ে আসতে হবে কমপ্লিট ভ্যারিয়েবলের মাধ্যমে। তো আমরা সেই মানগুলো কিভাবে কমপ্লিট ভ্যারিয়েবলের মধ্যে বের করে নিয়ে আসবো সেটি বের করব। আমাদের টেম্প হচ্ছে এক্স, তো টেম্প ইন্টু টেম্প হচ্ছে এক্স স্কোয়ার এবং টেম্প ইন্টু টেম্প হচ্ছে এক্স কিউব, সেগুলো কমপ্লিট ভ্যারিয়েবলের মাধ্যমে প্রথমে বের করে নিয়ে আসবো। তো মেনু বার থেকে ট্রান্সফর্মে গিয়ে ক্লিক করলাম, দেন আমরা কমপ্লিট ভ্যারিয়েবলে গিয়ে ক্লিক করব। কমপ্লিট ভ্যারিয়েবলে ক্লিক করার পরে এখানে প্রথমে একটি টার্গেট ভ্যারিয়েবল সেট করে দিচ্ছি, টেম্প 2, এবং আমরা এখানে টেম্পকে পাঠিয়ে দিচ্ছি ট্রান্সফার অ্যারোতে ক্লিক করার মাধ্যমে নিউমেরিক এক্সপ্রেশনে, দেন ইনটুতে ক্লিক করলাম, দেন অ্যাগেন টেম্পকে পাঠিয়ে দিলাম নিউমেরিক এক্সপ্রেশনে। এবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা টেম্প 2 ভ্যারিয়েবলটি পাবো। টেম্প 3 ভ্যারিয়েবলটি যদি পেতে চাই মেনু বার থেকে ট্রান্সফর্ম হয়ে গেলাম, দেন অ্যাগেন কম্পিউট ভ্যারিয়েবল। এবার যেটি করব আমরা অ্যাগেন এটিকে রিসেট করে নেব। রিসেট করে নেওয়ার পরে এখানে টেম্প 3 নামের একটি নতুন ভ্যারিয়েবল তৈরি করব। টেম্প ভ্যারিয়েবলকে নিউমেরিক এক্সপ্রেশনে পাঠিয়ে দেব, দেন ইনটু টেম্প 2 কে আমরা নিউমেরিক এক্সপ্রেশনে পাঠিয়ে দিলাম, আমরা এক্স কিউবের মান পাবো। দেন ওকে বাটনে ক্লিক করে দিলাম। ladybugspot.axis.svb ফাইলে যদি আমরা ডাটা সেটে যাই তাহলে এখানে আমরা টেম্প 3 দেখতে পাবো, দেন অ্যাগেন ট্রান্সফর্ম কম্পিউট ভ্যারিয়েবল, দেন রিসেট। এবার আমরা টেম্প 4 নামের একটি ভ্যারিয়েবল তৈরি করলাম। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে টেম্প 2 ইন্টু টেম্প 2 যদি করি, টেম্প 2 ইন্টু টেম্প 2, এবার যদি আমরা ওকে বাটনে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের আরেকটি নতুন ভ্যারিয়েবল জেনারেট করেছে। এবার ভ্যারিয়েবল ভিউয়ে গিয়ে আমরা চাইলে স্পিন বক্সটি ডাউন করার মাধ্যমে এটিকেও দশমিকের পর 1 ঘর 0 নিতে পারি। তো এবার যেটি আমাদেরকে করতে হবে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স দেন এক্স স্কোয়ার দেন এক্স কিউবের মান পেয়েছি এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান পর্যন্ত বের করে নিয়ে এসেছি। এবার কোএফিসিয়েন্টের মানগুলো, এই যে কোএফিসিয়েন্টের মানগুলো এখানে দেখতে পাচ্ছেন যেটি কিনা আমরা গ্রাফ থেকে পেয়েছি। তো সেম কোএফিসিয়েন্টগুলো আপনি যদি অন্যভাবে বের করে নিয়ে আসতে চান, যেটি অনেক ক্ষেত্রেই আপনাকে অনেকেই ভিন্নভাবে কোএফিসিয়েন্টগুলো বের করা দেখাতে পারে, সেক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। সুতরাং আমিও দেখাচ্ছি যে কিভাবে আপনি পলিনোমিয়াল রিগ্রেশনের জন্য এই কোএফিসিয়েন্টের মানগুলো কিভাবে পাবেন সেটি বের করে দেখাচ্ছি ভিন্ন পন্থাতেও।
এটার জন্য যেটা করতে হবে, আপনি মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করার পরে আপনি যদি রিগ্রেশনে গিয়ে ক্লিক করেন, দেন লিনিয়ারে গিয়ে ক্লিক করেন। এবার যেটা করতে হবে, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পাঠিয়ে দিতে হবে। লাইটের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ডিপেন্ডেন্ট বক্সে পাঠিয়ে দিলাম। দেন টেম্প এটিকে ইন্ডিপেন্ডেন্টে পাঠিয়ে দিলাম। দেন নেক্সট। দেন 10 পাঠিয়ে দিলাম ইন্ডিপেন্ডেন্সে। দেন নেক্সট। দেন টেম্প 3 ট্রান্সফার আরো, নেক্সট। দেন টেম্প 4 ট্রান্সফার আরো, নেক্সট। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আমি এখানে পাঠিয়ে দিয়েছি ব্লকের মধ্যে। দেন স্ট্যাটিস্টিক্সে গিয়ে ক্লিক করব এবং আর স্কোয়ার চেঞ্জ এটি নেব। এটি নেওয়ার কারণটি হচ্ছে যে বেস্ট প্রেডিক্টিভ মডেলটি আমরা কোথা থেকে পাবো, সিগনিফিক্যান্ট আর স্কোয়ার চেঞ্জ এর মাধ্যমে আমরা বের করে নিয়ে আসবো যে আমাদের কিউবিক না কোয়াড্রেটিক নাকি কোয়ার্টিক মডেলটি বেস্ট হচ্ছে, সেটির জন্য আমাদের আর স্কোয়ার চেঞ্জেস এর ভ্যালুগুলো দরকার রয়েছে। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। দেন এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। এবার দেখুন যে এখানে আর স্কোয়ার চেঞ্জ বলতে আমরা একটি টেবিল পাচ্ছি। আর স্কোয়ার চেঞ্জ টেবিলে যে প্রথম যে ভ্যালুটি দেখতে পাচ্ছি আমরা 0.137, এটি স্ট্যাটিস্টিক্যালি একটি সিগনিফিক্যান্ট চেঞ্জ, একটি সিগনিফিক্যান্ট আর স্কোয়ার চেঞ্জ। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 0.463, এটিও এটি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আর স্কোয়ার চেঞ্জ। 0.152, এটিও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আর স্কোয়ার চেঞ্জ। এবং আগের তুলনায় দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্ট হওয়ার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা যখনই দেখছি যে আমাদের ফোর্থ যেটা মডেল সেটা দ্যাট মিনস যেটা কোয়ার্টিক মডেল, সে পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটি কিন্তু সিগনিফিক্যান্ট হওয়ার প্রবণতাটা কিন্তু একটু কমে এসেছে এখানে। তাহলে আমরা দেখলাম যে আমাদের কোয়ার্টিক মডেল পর্যন্ত যাওয়ার দরকার নেই, অর্থাৎ টু দি পাওয়ার 4 মডেল পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমাদের টু দি পাওয়ার 3 তথা কিউবিক মডেল পর্যন্ত থাকলে চলবে। তো সো মডেল আমরা এই কিউবিক দ্যাট মিনস 3 যেখানে আছে এই কিউবিক মডেলটি আমরা নেব। এই কিউবিক মডেলে আমরা যে কনস্ট্যান্ট অথবা কোএফিসিয়েন্টের মানগুলো দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমাদের গ্রাফ থেকে প্রাপ্ত যে মানগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু ম্যাচ করছে। কিরকম বিষয়টি দেখুন, এখানে কনস্ট্যান্টের মান হচ্ছে 27.62, আমরা কিন্তু সেই মান আউটপুটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট 27.622, যেটি কিনা 27.62 এর সমান। প্লাস দেখতে পাচ্ছেন এখানে 6.64, আমরা যদি আউটপুটে যাই দ্যাট মিনস ফার্স্ট কনস্ট্যান্ট এটি কিন্তু 6.636, যেটিকে আমরা 6.64 বলতে পারি। দেন নেক্সট যেটি কোএফিসিয়েন্ট সেটি হচ্ছে -0.37, আমরা যদি আমাদের আউটপুটে যাই তাহলে এখানে দেখতে পাবো যে সেকেন্ড কোএফিসিয়েন্টের মান -3.69, যেটিকে আমরা -0.37 বলতে পারি। এবং আমাদের থার্ড কোএফিসিয়েন্ট হচ্ছে 5.71 ইন্টু 10 ইনভার্স 3, যেটিকে আমরা যদি সম্পূর্ণ দশমিকে কনভার্ট করি, অর্থাৎ এইটিকে যদি বাদ দিয়ে লিখি তাহলে হবে 0.00571, এরকম একটি বিষয়। তো আমরা এখানে আউটপুটে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেখা আছে 0.06, আমি যদি এখানে ডাবল ক্লিক করে অ্যাকচুয়াল ভ্যালুটি দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে এটা 0.0057, অর্থাৎ আপনি যদি দশমিকটি 5 এর পরে স্থাপন করেন এবং 7 এর আগে স্থাপন করেন তাহলে কিন্তু আপনি ঠিক এরকম একটি ভ্যালু পাবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোএফিসিয়েন্টের মানগুলো গ্রাফে প্রাপ্ত মানগুলোর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা গ্রাফ থেকে যে কোএফিসিয়েন্টের মানগুলো পেয়েছি সেগুলো হচ্ছে যথার্থ ভ্যালু। এখানে আরও একটি বিষয় বলে রাখি যে আপনাদেরকে আরও ভিন্নভাবে এই কোএফিসিয়েন্টের মানগুলো অনেকে দেখাতে পারে। তো সো আমি আরও একটি পন্থা দেখাচ্ছি এই কোএফিসিয়েন্টের মানগুলো বের করার, যেটি কিনা তুলনামূলক সহজ পন্থা। মেনু বার থেকে অ্যানালাইজে গিয়ে ক্লিক করলাম, দেন রিগ্রেশন অ্যানালাইসিস, দেন রিগ্রেশন, দেন কার্ভ এস্টিমেশন। এবার যেটি করবো, আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটি কিনা লাইটেড ভ্যারিয়েবল, এটিকে ডিপেন্ডেন্স ভ্যারিয়েবল বক্সে পাঠিয়ে দিলাম। এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টেম্প ভ্যারিয়েবল, এটিকে পাঠিয়ে দিলাম এখানে। প্লট মডেলস আমাদের এখানে দরকার নেই, মডেলস আমাদের লিনিয়ার থেকে কিউবিকে যেতে হবে, কারণ আমরা দেখেছি যে পলিনোমিয়াল কিউবিক বেস্ট মডেলটি বেস্ট ফিট মডেল। এবং আমরা ডিসপ্লে অ্যানোভা টেবিল এটাতে ক্লিক করলাম, দেন ওকে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলেও আমরা কিন্তু আমাদের কোএফিসিয়েন্টগুলোর মান পাবো। আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্টের সেম মানগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি, কনস্ট্যান্ট 27.622, আপনি দেখবেন যে সেম মানগুলো কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন দেখুন যে আমাদের যে রিগ্রেশন মডেলটি দরকার, কিউবিক পলিনোমিয়াল প্রেডিক্টিভ মডেলটি, তার জন্য যে কনস্ট্যান্ট তথা কোএফিসিয়েন্টের মানগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা যে কোনো টেম্পারেচারের জন্য লাইটেড এর ভ্যালু তথা একটা
নির্দিষ্ট টেম্পারেচারের জন্য বিচ্ছিন্নভাবে কতটি লেডিবাগস ঘোরাফেরা করতে পারে পেট্রি ডিশে সেটা কিন্তু খুব সহজেই আমরা প্রেডিকশন করতে পারবো। আশা রাখি আপনি পলিনোমিয়াল রিগ্রেশন বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন বলে মনে হলে অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটিতে লাইক দেবেন, কারণ আমরা চাই যে এই শিক্ষা সেবাটি খুব সহজেই অনেকের কাছে পৌঁছে যাক। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা টেকনোলজিক্যাল বিষয় নিয়ে ভিডিও প্রতিনিয়ত নির্মাণ করে থাকি এবং ডাটা অ্যানালাইসিস সংক্রান্ত ভিডিও আপনি আরও পেতে চাইলে নোটিফিকেশনের জন্য বেল আইকনে প্রেস করবেন। সেই সঙ্গে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।